নমস্কার, সিনহান সিংহরা ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব হরিদ্বার থেকে বদ্রীনাথ ধাম যাত্রা আপনারা কিভাবে করবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি দেখবেন, সবকিছু ডিটেলসে। তো এই প্ল্যান অনুযায়ী যদি আপনাদের ট্যুর প্ল্যানটা কমপ্লিট করেন, তাহলে আমি বলতে পারি আপনি যখন ফিরে আসবেন আপনার সঙ্গে কিন্তু ফিরবে একটা সুন্দর স্মৃতি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম দিন আপনারা দিল্লি থেকে সোজা পৌঁছান হরিদ্বার। দিল্লি বা দেরাদুন যেখান থেকেই যাত্রা শুরু করবেন, প্রথম দিন যাওয়ার চেষ্টা করবেন হরিদ্বারে। হরিদ্বারে যাওয়ার পর সেখানে গঙ্গার কাছে কাছে একটা হোটেল নিন নিজের বাজেট অনুযায়ী। তারপর সন্ধেবেলায় পায়ে হেঁটে চলে যান গঙ্গা আরতি দেখতে। তার পাশেই যে সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে কভার করা সম্ভব সেগুলো ঘুরে দেখুন। তারপর সোজা চলে আসুন হোটেলে, সেদিন রাতটা হোটেলে কাটান। পরের দিন সকাল সকাল উঠে চলে যান হরিদ্বারের মার্কেটে, যেখানে দেখবেন অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে যেখান থেকে আপনারা গাড়ি বুক করবেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, কথাবার্তা বলে একটা গাড়ি নিন। গাড়ি নিয়ে দুপুর দুপুর রওনা দিন ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশ পৌঁছানোর জন্য প্রায় সন্ধ্যের আগে পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে প্রথম দিনই যেদিন যাচ্ছেন সেদিনই লক্ষ্মণ ঝুলা রামঝুলা আপনি দর্শন করতে পারবেন। তো রাত্রে হোটেলে ঋষিকেশে থাকুন। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন যোশীমঠ যাওয়ার উদ্দেশ্যে। যোশীমঠ যাওয়ার পথেই কিন্তু পড়বে দেবপ্রয়াগ। অবশ্যই দেবপ্রয়াগের সঙ্গমস্থল দেখে চাইলে সেখানে স্নান করেও যোশীমঠ যেতে পারেন। হাতে রয়েছে এখনো একদিন, তো যোশীমঠ থাকার জন্য একদিন কিন্তু যথেষ্ট। সকাল সকাল যদি পৌঁছাতে পারেন যোশীমঠে হোটেল নিন মন্দিরের কাছাকাছি। নরসিংহ স্বামীর মন্দিরের কাছাকাছি দেখবেন অনেক হোটেল রয়েছে। তো মন্দিরে যেয়ে পুজোর টাইম জেনে আসুন। পুজোর পুরোহিতের সাথে কথা বলার পর ওনাকে জিজ্ঞেস করুন যে কিভাবে কল্পতরু বৃক্ষ দর্শন করব। তো ওনারাই রাস্তা দেখিয়ে দেবেন। সোজা যাওয়ার পর সেখানে কল্পতরু বৃক্ষ দর্শন করে মন্দিরে পুজো দিয়ে কল্পবৃক্ষে মানসিক করে ঢিল বেঁধে আসতে পারেন। এখানকার মানুষের বিশ্বাস কল্পতরু বৃক্ষে কোনো কিছু কল্পনা করে নিজের মানসিক এখানে যদি করে যান সেটা পূর্ণ হয়। তারপর সোজা চলে আসুন মন্দির থেকে নিচে, যেখানে রয়েছে ভবিষ্যকেদার দর্শন করে সেখানে পুরোহিত থাকলে পুজো করাতে পারেন। এখানে মা দুর্গা হনুমানজির মূর্তি রয়েছে। তারপর সোজা চলে আসুন হোটেলে। সেদিনকে হোটেলে থেকে ডিনার করে সকাল করে শুয়ে পড়ুন। আমরা যেদিনকে যোশীমঠে ছিলাম সেদিনকে সন্ধেবেলা থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সকাল সকাল উঠে স্নান করে চলে যান নরসিংহ স্বামীর মন্দিরে। তো পুজো দিয়েই একদম সকাল সকাল রওনা দিন বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট এখন করবেন না, তার কারণ হচ্ছে বদ্রীনাথ ধাম প্রবেশ করার আগেই পড়বে হনুমান চট্টি। যদি চান হনুমান চট্টিতে পুজো দেবেন তাহলে যোশীমঠে পুজো দেওয়ার পর কিছুটা প্রসাদ খেয়েই গাড়িতে উঠে পড়ুন, কিছু স্ন্যাক্স আর কিছু জলের বোতল সঙ্গে নিয়ে। যদি সঙ্গে থাকে বয়স্ক মানুষ তাহলে একটু স্লোলি বদ্রীনাথ ধামে যেতে পারেন, কারণ রাস্তাটা প্রচন্ড খাড়াই। আর তার সাথে অভিজ্ঞ যদি ড্রাইভার না থাকে তাহলে প্রচন্ডই সমস্যা। এই রাস্তায় পদে পদে রয়েছে অনেক বিপদ, কারণ অতিরিক্ত পাহাড় হচ্ছে এখানে খাড়াই। আর কিছু পরপরই দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হওয়ার কারণে অনেক নুড়ি পাথর রাস্তায় পড়ে থাকে। সেটাকে সাইড কাটিয়ে ঠিক মতো করে গাড়ি ড্রাইভ তখনই করতে পারবে যখন দক্ষ ড্রাইভার হবে। তো কিছু দূর আসার পরই দেখতে পাবেন এই হচ্ছে হনুমান চাট্টি। হনুমান চাট্টিতে সবসময় হনুমানজির দর্শন করেই তারপর আবার যাত্রা করবেন। আমরা হনুমান চাট্টিতে পুজো দিয়ে এখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। এখানে আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চ চাইলেও কমপ্লিট করে নিতে পারবেন আপনার সময় অনুযায়ী। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা আবার রওনা দিই বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এই রাস্তাটা একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে গেলে আপনি এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। এখানকার পাহাড় অতিরিক্ত খাড়াই, তার সাথে পুরো সবুজ, আবার কোনো কোনো পাহাড় পুরোই শুকনো, শুধুই পাথরের গা বেয়ে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। অতিরিক্ত সাবধানে এখানে কিন্তু প্রত্যেকটা ড্রাইভার গাড়ি চালায়।
অতিরিক্ত বাঁক রয়েছে, খুব সাবধানে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে কিন্তু চলতে হবে, কোনো হুটোপাটি করা যাবে না। দেখতেই পাচ্ছেন কি বীভৎস ভয়ানক রাস্তা, দুদিকে খাড়াই পাহাড়, একটু অসাবধানা হলেই কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হবে। কিছু দূর যেতে যেতেই দেখবেন, যদি বর্ষাকালের আগে আগে যান, অনেক ওয়াটারফলস দেখতে পাবেন। আমরা এক দুটো প্রায় দেখতে পেয়েছিলাম। তো এই পুরো পাহাড়ি রাস্তায় অসংখ্য ওয়াটারফল কিন্তু আপনার চোখে পড়বে। তারপরে বদ্রীনাথ ধাম লেখা এই নেম প্লেটটা, এখানটা ক্রস করে সোজা চলে যান। প্রথমে হোটেল নেবেন, তার সঙ্গে আমার মতে বদ্রীনাথ ধাম প্রবেশ করার পর নারায়ণের দর্শন করে তবেই কিন্তু হোটেলে আমরা প্রবেশ করেছিলাম। নারায়ণ ধামে এসে মন্দির দর্শন না করে ডাইরেক্ট হোটেলে যেতে মন চায় না। অনেকটা বেলা করেই, প্রায় তখনও সূর্য অস্ত যায়নি, বেশ দুপুর দুপুর হওয়ার আগেই পৌঁছে যাই আমরা। তো তখন সেই জন্য মন্দিরে যাই, দর্শন করে এসে সোজা পৌঁছে যাই হোটেল। অনেক হোটেলের অপশন আছে, আপনাদের প্রাইস অনুযায়ী আপনাদের যেরকম পছন্দ সেরকম একটা হোটেল নেবেন, বা চাইলে আগে থেকে বুক করে যেতে পারবেন। এটা আমাদের আগে থেকে বুক করা ছিল। এটা নরনারায়ণ হোটেল, নরনারায়ণ পর্বতের একদম অপোজিটেই রয়েছে হোটেল। এটা নতুন প্রপার্টি তৈরি হয়েছে, তো এইখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই হচ্ছে নরনারায়ণ পর্বত, যার অপোজিটেই তৈরি হয়েছে এখন হেলিপ্যাড। বদ্রীনাথ ধামে যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু এত হেলিপ্যাড বা এত হেলিকপ্টার আসা যাওয়া ছিল না। এবছর লক্ষ্য করে দেখলাম প্রচুর মানুষ এই হেলিকপ্টারে আসছে। প্যাকেজ হয়তো 2 থেকে 2.5 লাখ টাকা 4 ধাম যাত্রা কমপ্লিট করেছে। তো চলুন, আমরা যে হোটেলে ছিলাম সেখানের পরের দিনে, যেদিনকে পৌঁছাই সেদিনকে রাত্রি আর কোথাও না যেয়ে সেদিনটা হোটেলেই ছিলাম। অতিরিক্ত জার্নি হয়, তারপরে আমরা প্ল্যান সেট আপ করি যে বদ্রীনাথ ধামে আমরা 2 থেকে 3 দিন থাকবো। তো প্রথম দিন পুজো দেওয়ার টিকিট অ্যারেঞ্জ করা যায়নি, সেই জন্য ব্রেকফাস্ট করে আমরা সোজা রওনা দিই কিন্তু চরণ পাদুকা দর্শন করতে। বদ্রীনাথ ধামে বেশ কয়েকটা জায়গা দর্শনীয় স্থান রয়েছে। এক হচ্ছে বদ্রীনাথ তো মন্দির তো রয়েছে, তার সাথে রয়েছে চরণ পাদুকা, তার সাথে রয়েছে মানাবিলে। তো 3 দিন যদি আপনি থাকেন, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ঘুরে দেখবেন। এই চরণ পাদুকা ট্রেক হচ্ছে 8 ঘন্টার। যেদিন চরণ পাদুকা ট্রেক করবেন সেদিনকে কিন্তু অন্য কিছু প্রোগ্রাম আর রাখবেন না। আমরা প্রথম দিন এই চরণ পাদুকা ট্রেকটা করি। হোটেল থেকে ওই সকাল 7:30 থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে 9টা, 9:30 কি 10টা নাগাদ রওনা দিন চরণ পাদুকার দর্শনের জন্য। হোটেল থেকে চাইলে একটা গাইড নিয়ে নিতে পারেন, বা নিজেও রাস্তা জেনে ম্যাপ খুলে চলে যেতে পারেন। অনেকটাই ওপরে যাওয়ার পর নেটের ফোনের কোনো কানেকশন পাবেন না, না পাবেন নেটের কানেকশন, না পাবেন কোনো টাওয়ার। সেই কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে লোকাল গাইড নিয়ে নেওয়াই আমার মতে ভালো। আমরা এখানে একটা লোকাল গাইড নিয়েছিলাম, তা সেই ঘন্টা হিসেবে তার চার্জ পড়ে। একটু কথা বলে ঠিকমতো ভাবে যদি আপনারা প্রাইসটা ঠিক করতে পারেন তাহলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু এই ট্রেক করার জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন, যেটা ওই ট্রেক যিনি করাবেন গাইড তিনি কিন্তু অ্যারেঞ্জ করেন। তো আমরা 7-8 ঘন্টার এই জার্নির একজন বিশ্বস্ত আমাদের দাদাকে পাই, যে আমাদের সুন্দরভাবে এই ট্রেকটা কমপ্লিট করায়। তো ওপরে অনেকটা আসার পর দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তা করা রয়েছে। যদি বয়স্ক কেউ অবশ্যই আসেন তাহলে নিচে অনেক ডলি, অনেক মানুষ দেখবেন আছে যারা আপনাদের বলবেন যে বয়স্ক মানুষ হলে বা যারা হাঁটতে পারছেন না বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা কিন্তু ওই ডলি বা যেরকম কেদারনাথে যেরকম করে নিয়ে যায় পিট্টু, সেই সবের ব্যবস্থা রয়েছে, সেইভাবে আসতে পারেন। তো আমরা এতটা রাস্তা কথা বলতে বলতে এসে একদম নারায়ণের চরণ পাদুকার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে নারায়ণের চরণ পাদুকা। নারায়ণ যখন পৃথিবীতে প্রথম পদার্পণ করেন তার এই পায়ের ছাপ এখনো কিন্তু রয়ে গেছে। এখানে কিছুক্ষণ বসে কিছুক্ষণ সময় কাটাবেন। এখানে ওপরে এতটাই উঁচু, যেখানে দেখতে পাবেন, যদি আমরা এসেছিলাম মে মাসে,
তো তখন কিন্তু বরফের অনেকটাই চাই ওপরে দেখতে পাই। এখানে হাতে গোনা কয়েকজন সন্ন্যাসী বাবা থাকে, আর এই গুহার মধ্যে রয়েছে গুপ্ত গঙ্গা। এই গুপ্ত গঙ্গার আমরা দর্শন করি, আর এই গুপ্ত গঙ্গা থেকে জল নিয়ে মহাদেবের অভিষেকও করি। এটা একদমই ওপরে, যেখানে যারা সন্ন্যাসী বাবারা তাদের কুটির বানিয়ে কিন্তু থাকেন। শীতকালে যখন বদ্রীনাথ ধাম বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এনারা নেমে আসেন। নামতে নামতে আমাদের প্রায় সময় হয়ে যায় 7:30। তো মন্দিরের পাশের রাস্তা দিয়েই নামি আমরা। তো মন্দিরের আলো সজ্জায় সেজে উঠেছিল। তো সেদিন আর শরীরে কোনো ক্ষমতা ছিল না। তো রাত্রে এসে ডিনার করে একদম শুয়ে পড়ি, আর সকাল সকাল উঠেই পৌঁছে যাই 8:30টার মধ্যে মন্দির চত্বরে। মন্দিরের টিকিট কাউন্টারে নেওয়ার কথা ছিল 6টা, আমাদের হোটেল থেকে এনে দিয়েছিল। তো আপনারা চাইলে নিজেরাও যে কাটতে পারেন। আমরা আগের দিন সব কথা বলে আসার কারণে টিকিটটা জাস্ট একজন যে কালেক্ট করেছিল। আমাদের অন্নভোগ দেওয়ার কথা আছে, সেই জন্য 10:30টায় আসতে বলা হয়েছে। আমরা 10:30টায় আসি। এই সময় অন্নভোগ বা অন্যান্য যে সমস্ত ভোগে মানুষের টিকিট কাটে তারাই একমাত্র ভেতরে প্রবেশ করে। এই সময় বেশ ফাঁকা থাকে, সকালের দিকে প্রচুর লাইন থাকে পুজো দেওয়া বা অন্যান্য দর্শনের জন্য। তো এই সময়ও চাইলে আপনারা দর্শন করতে পারবেন, বা দুপুরের দিকে একদম যখন দেখবেন মাঝে একবার দেখে আসবেন যে কখন ফাঁকা। নারায়ণের শয়ন আরতি বা নারায়ণের পুজো, মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই দিনটা আপনি সন্ধেটুকু বদ্রীনাথ মন্দিরেই কাটান। অনেক কিছু দেখারও আছে ভেতরে। ঠাকুরের পুজো অনেকক্ষণ হয়, সেই সমস্ত দেখে আজকে আর কোথাও সন্ধেবেলায় কোনো প্ল্যানিং না রেখে চারদিকটা একটু হেঁটে দেখুন। আর তারপর হোটেলে যে আজকের রাতটা হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিন। রাত্রে লম্বা ঘুম দেওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখবেন এরকম বরফ আবৃত পাহাড়, তার মধ্যে রয়েছে সাদা সাদা মেঘ, এটা দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যান ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে যে গাইড আপনাদের চরণ পাদুকা দর্শন করেছেন তিনিই দেখবেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে মানাগাঁওয়ের ঘোরানোর জন্য। তো সেই গাইডকেই সঙ্গে নিয়ে হাজির হয়ে যান মানাগাঁও। এটাই হচ্ছে মানা ভিলেজ। মানা ভিলেজ ঢোকার আগে এই গেটটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এখানে লেখা রয়েছে মানা ভিলেজ। এটা ভারতবর্ষের ফার্স্ট ভিলেজ। মানাগাঁওয়ে প্রবেশ করার পর আমরা সোজা চলে এসেছি গণেশজির গুহায়। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে গণেশ গুহা, যেখানে সিদ্ধিদাতা গণেশ মহাভারত রচনা করেছিলেন বেদব্যাসের কথা অনুযায়ী। আর এখানে আমরা চলে এসেছি এখন বেদব্যাসের গুহায়। বেদব্যাসের গুহা দর্শন করার পর সোজা নিচের দিকে নেমে আসবেন, যেখান থেকে সরস্বতী নদীর উৎপত্তি স্থল। আর যেখানে উৎপত্তি হয়েছে তা সেখানেই আবার পাতালে প্রবেশ করে গেছে। এখান থেকে সোজা হাঁটলে স্বর্গরোহিণীর পথ দেখতে পাবেন।
তো সবকিছু দর্শন করা হয়ে গেলে আমার হাতে সময় কম ছিল, সেই জন্য বসুধারা ফল আর যাওয়া হয়নি। এই দিকে ট্রেক করেই কিন্তু যেতে হয় বসুধারা ফল। আর একদিন হাতে থাকলে অবশ্যই বসুধারা ফল দেখবেন। আর তারপর গণেশ গুহায় ঢুকে কিছুক্ষণ আমরা মেডিটেশন করে নিচে নেমে আসি। তো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবকিছু ইনফরমেশন আমি দিতে পারলাম। এইভাবে সুন্দরভাবে প্যাকেজ যদি আপনারা রেডি করে বদ্রীনাথ ধাম দর্শনে যান, তাহলে বলতে পারবো যে ঋষিকেশ, হরিদ্বার, যোশীমঠ, বদ্রীনাথ সব সুন্দরভাবে আপনারা ঘুরে একটা ভালো স্মৃতি নিয়ে কিন্তু ফিরে আসতে পারবেন। আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।